আজ বড় লজ্জার দিন। এমন এক পাপ হয়েছে যে পাপ শুধু বাংলার নয়, এই ভারতের নিকৃষ্টতম পাপ। 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে। আগেই বাতিল হয়েছিল হাইকোর্টে, কিন্তু তারপর রাজ্য সরকার অনেক রাজস্ব আমাদের টাকা খরচ করেও জিততে পারেনি। এটা পাপ কেন জানেন? অযোগ্যদের চাকরি যাওয়ায় সকলের সমর্থন আছে, কিন্তু যোগ্যদেরও চাকরি চলে গেছে। আর আমি বলছি, যোগ্যদের চাকরি যাওয়ার পেছনে রাজ্য সরকারের বড় হাত আছে। আরো বড় করে বলছি, রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য বলছি বলে যদি কেউ ভাবেন, ভুল করছেন। এই অপরাধের শিলমোহর তিনি দিয়েছিলেন, তাকেও হয়তো তদন্তের মুখোমুখি হতে হবে, কিন্তু এর যে নাটের গুরু, আমি তার পরিচয় আজকে আপনাদের সামনে দেব। আপনারা চমকে যাবেন। পালিয়ে আছেন, এখন ঘরে বসে পা নাচাচ্ছেন। শুনুন, আমি বলবো তার নাম ধাম পরিচয়, কিভাবে তিনি করেছেন, কবে করেছেন, সব গল্প বলবো। আর তারপর যদি ভালো লাগে, পিনাকি বলছে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, আর তার অনেক দিন বাদে, অনেকগুলো বছর বাদে এই যে এত কিছু চক্রান্ত, এত দুর্নীতি হয়েছে, এটা ঠিক নয়। কিন্তু তার আগে আপনাদের বলবো, হাইকোর্টে হেরে যাওয়ার পরেও তাবড় আইনজীবীদের সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে রাজ্য নিজের অন্যায় ঢাকা দিতে চেয়েছে আমাদের করের পয়সায়। এটা কি ঠিক মনে করেন? আপনার মতামত লিখুন কমেন্ট বক্সে। বন্ধুরা, 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলো। এই ক্ষমতায় আসার পরে তৃণমূল সিপিএম কে নকল করার চেষ্টা করেছিল। কেন? কারণ তখন থেকে তৃণমূল ঠিক করেছিল অনেক দিন টিকে থাকতে হবে, আর টিকে থাকতে গেলে একটা মেশিনারি তৈরি করতে হবে, ভোট মেশিনারি। একটা জিনিস জানবেন, স্কুলের শিক্ষক মানে তিনি কিন্তু পরবর্তীকালে যে কোনো নির্বাচনে ভোট কর্মী, সেখানে নিজেদের লোক দরকার। বামেরা ধোয়া তুলসী পাতা ছিল না, বামেরাও এই কাজটা করেছে, এবং যারা যোগ্য সেই সময় চাকরি পেতেন তাদেরকেও নিজের দলে টেনে আনার পদ্ধতিটা বামেরা জানতো। অনিল বসু যখন সিপিএম এর রাজ্য সম্পাদক, তখন বলা হতো বাংলার শিক্ষাকে অনিলায়ন করা হচ্ছে। আর তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের চাণক্য ভেবেছিলেন মুকুলায়ন হবে। হ্যাঁ, আপনাদের কাছে নামটা বলছি, এই সব কিছুর নাটের গুরু মুকুল রায়। অসুস্থ তিনি, বিছানায় শুয়ে আছেন, হয়তো তিনি পা দোলাচ্ছেন, কিন্তু তার মাথা থেকেই বেরিয়েছিল এইভাবে চাকরিতে যে নিয়োগ, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সর্বস্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি কিভাবে করা যায় তার পরিকল্পনা করেছিলেন তিনি। তার মাথার ওপর হাত ছিল দলনেত্রীর। তার সঙ্গী সাথী ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মনে রাখতে হবে, এই দুর্নীতির যে গোপন ছক যখন তৈরি করা হচ্ছিল, তখন শিক্ষামন্ত্রী ছিলেন এখনকার শিক্ষামন্ত্রী, যিনি কলেজে পড়াতেন, নাটক করেন, প্রথমে পার্ট টাইম মন্ত্রী ছিলেন, অভিনয় করেন, মাঝে মাঝে মন্ত্রিত্ব সামলান, সেই ব্রাত্য বসু। এবং যে ছক যে তৈরি হয়েছিল তার প্রমাণটাও আমি আপনাদের আজকে দেব। বন্ধুরা, আপনারা ভাববেন যে মুকুল রায় তো 2017 সালে বিজেপিতে চলে গেল, তাহলে মুকুল রায় এই কেলেঙ্কারির সঙ্গে কি করে থাকে? আপনাদের সাল তারিখ মিলিয়ে আমি বলে দেবো কি করে থাকে। 2014 সালের অগাস্ট মাস, সদ্যই ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী, আর সেই সময়ে
রাজ্য বিধানসভার দোতলার একটি ঘরে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের মধ্যমণি ছিলেন মুকুল রায়। তার একদিকে ছিলেন বর্তমান এবং সেই সময়কার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, একদিকে ছিলেন পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হওয়া এখন জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন মানিক ভট্টাচার্য, আরো কয়েকজন। সেখানে 294টা ফাইল এসেছিল। কি করে জেনেছিলাম? ওই দিন এত রাত অব্দি বৈঠক চলে বলে বিরক্ত হয়ে গিয়েছিলেন ওই ঘরের তালা দেওয়ার দায়িত্বে থাকা কর্মীটি। তিনি জানিয়েছিলেন ওখানে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল কোন বিধানসভা থেকে কোন বিধায়কের পছন্দের কোন তালিকা অনুযায়ী চাকরি দেওয়া হবে এবং কি পদ্ধতিতে তাদের নিয়োগ হবে, সেটা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, টেট থেকে এসএসসি পর্যন্ত কিভাবে দুর্নীতি হবে তার ছক হয়েছিল। আপনারা হয়তো জানেন উপেন বিশ্বাস সেই সময় ফাইল পাঠাননি। তখন বিরোধী দলের যেসব বিধায়করা ছিলেন স্বাভাবিকভাবেই তাদের ফাইলও নেওয়া হয়নি, কিন্তু সেই সব বিধানসভা এলাকার জেলা সভাধিপতিদের কাছ থেকে বা জেলা সভাপতির কাছ থেকে ফাইল আনিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের ফাইলটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ছিল না, তার পরিবর্তে চিরকাল মমতার ডামি হয়ে যিনি থেকেছেন, আমি নামটা উচ্চারণ করে সেই ভদ্রলোকের আমি মুখ পোড়াতে চাইছি না বলে নামটা বলছি না। জানেন, সব জানেন মদন মিত্র, তিনি সব বলছেন, আড়ালে নেপথ্যে বলছেন, আরো অনেকে বলছেন যারা তাদের তালিকা দিয়েও নিজের লোকেদের ঢোকাতে পারেননি, তারা সব বলছেন, আরো বলবেন। বন্ধুরা, সেই সময় ঠিক হয়ে যায় যে কাকে কাকে কোন কোটায় চাকরি দেওয়া হবে। বিশ্বাস হচ্ছে না আপনাদের? শুনুন তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রকাশ্যে টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন শুনুন। লজ্জা লাগবে, তবুও মন দিয়ে শুনুন। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সেই চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো, আমার যেটা ন্যায্য আমার কোটার মধ্যে পড়ে। শুনলেন, আমাদের লোক, আমাদের চাকরি, গোটা পশ্চিমবঙ্গটা তো আপনাদের। সেই সময় রাজ্যের মানুষ সেই সময় দীর্ঘদিনের বাম জমানা থেকে মুক্তি পেতে বাংলার মুক্তি সূর্য হিসেবে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তথা ঘাসফুলকে বেছে নিয়েছিল। সেখানে আপনাদের লোক, আপনার কোটার চাকরি, আপনাকে যিনি ভোটে জিতিয়েছেন তার জন্য চাকরি কি করে বললেন? জানেন, এই সময় না শুরু হয়ে যায় কিভাবে কোন ফাইল থেকে কার চাকরি হবে। হচ্ছিল বেশ, এই সময় কার কাছে কে তালিকা জমা দেবে সব ঠিক হয়ে যায় ওই 2014 সালেই। তারও আগে থাকতে 2013 সালে শুরু হয় প্রাথমিক নিয়োগের যে হিসাব। এবার তো 26,000, ঠিক মতো 25,752 জনের চাকরি গিয়েছে। আমি আপনাদের বলে রাখছি, হাইকোর্টের একটা রায় আছে চাকরি বাতিলের, সেটা যদি কার্যকর হয় এরপর আরো 32,000 চাকরি যাবে। 26-এর বিধানসভা ভোটের আগেই সেই রায় ঘোষণা হয়ে যেতে পারে, হাহাকার হবে রাজ্যে। আর তার পরিকল্পনার মাথায় ছিলেন তৃণমূল কংগ্রেসের চাণক্য বলে পরিচিত মুকুল রায়। বন্ধুরা, এই যে 2013 সালে তৃণমূল যখন এই যে ছকগুলো শুরু করলো, তারপর 2014 সালে টেট পরীক্ষা হয়।
এই যে টেট পরীক্ষার রেজাল্ট, এই রেজাল্ট থেকে 2016, 2020, 2022 এবং 2024 সালে চাকরি হয়েছে। এবার যদি জানা গিয়েছিল যে সেই টেটের যে উত্তরপত্রের যা কিছু রয়েছে সেটা উড়িষ্যার একটা সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তারা পুড়িয়ে ফেলেছে, সেখানেও যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করে তৃণমূল দিতে পারেনি, এসএসসি দিতে পারেনি, রাজ্য সরকার দিতে বারণ করেছে বলে। কারণ এক্ষেত্রেও রাজ্য সরকার যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে জমা দিতে বারণ করেছিল এসএসসিকে। কারণ তাহলে ধরা পড়ে যাবে কারা কারা অযোগ্য আর সেই অযোগ্যদের মাথায় কার হাত ছিল, এবং সেটা ধরা পড়ে গেলে তাদের বাড়িতে সবাই ছুটবে টাকা নেওয়ার জন্য। অনেক কেলেঙ্কারি ধামাচাপা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছেন। হয়তো এটাও তিনি ধামাচাপা দিয়ে দেবেন, আমি জানি না। ওনার পদ্ধতি নিয়ে আগে থাকতে কোনো কিছু অনুমান করা ঠিক নয়। যেমন ধরুন এবারকার এই পুরো বিষয়টাকে চাপা দেওয়ার জন্য যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটা চলছে কলকাতা হাইকোর্টে, তখনই তো উনি কিছু অতিরিক্ত পদ তৈরি করেছিলেন, যার উপরে পরে কোর্ট স্টে অর্ডার দেয় বলে তদন্ত হয়নি। এবার কিন্তু স্টে উঠে যেতে পারে, তাতে তদন্ত শুরু হতে পারে। তাতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেহেতু মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, মুখ্যমন্ত্রী তো বটেই, মন্ত্রিসভার বাকি সদস্যদেরও কিন্তু ডাকতে পারে তদন্তকারীরা, কিন্তু মুকুল রায়কে ডাকা যাবে না। প্রথমত তিনি অসুস্থ, দ্বিতীয়ত খাতায় কলমে তিনি বিজেপির। বন্ধুরা আপনাদের একটা কথা বলি, যে মুকুল রায় বিজেপিতে গেলেন কখন? আমরা অনেকেই ভাবি যে এইসব নিয়োগ সব তো মুকুলটাই চলে যাওয়ার পর হয়েছে, কিন্তু কিভাবে হবে তিনি তৈরি করে দিয়েছিলেন। আর সেই সময় সিপিএম নেতা গৌতম দেব বারবার মুকুল রায়ের বিভিন্ন দুর্নীতি তুলে ধরছিলেন, একটার পর একটা, কোনো তদন্ত হয়নি তার। তখন বিজেপিরও শক্তি তেমন কিছু ছিল না যে বিজেপি সেই বিষয়গুলোকে সাপোর্ট দেয়, আর সিপিএম এর বিষয় নিয়ে বিজেপি ঢুকবে না, দুর্নীতি যতই রাজ্যের হোক, এসব তো আকচে আমাদের রাজ্যে খুব কমন ব্যাপার। গৌতম দেব বারবার প্রশ্ন তুলছিলেন। মুকুল রায় যেদিন রাজ্যসভার পদত্যাগ করলেন, সেদিনকে আমি দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে ছিলাম। ওনার কথা ছিল ওই দিনই উনি বিজেপিতে যোগ দেবেন। উনি মেম্বারশিপটা ছেড়ে দেন 11ই অক্টোবর 2017 সালে। আর তার অনেক কটা দিন পরে তাকে পুরো দম বন্ধ করে বসে থাকতে হয়েছিল। 8ই নভেম্বর তিনি দিল্লিতে, কারণ এখানে দিলীপ ঘোষ বারবার বাধা দিচ্ছিলেন, তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি, মুকুল রায়কে নেওয়া যাবে না, কারণ সারদা, নারদা, রোজভ্যালি, টেট, এসএসসি সব কেলেঙ্কারির মধ্যমণি ছিলেন তিনি। কিন্তু কৈলাস বিজয়বর্গীয়, সিদ্ধার্থনাথ সিং ধর্মতলা থেকে ভাগ মুকুল ভাগ বলে যাওয়ার পর কৈলাস বিজয়বর্গীয় ভাবলেন অনেক কিছু পাওয়া যাবে, তৃণমূলকে ভাঙানো যাবে, মুকুল রায়কে দলে নিয়ে আসা হয়। মুকুল রায় কাদের এনেছিলেন, কজন বিধায়ককে যোগদান করাতে পেরেছিলেন? তেমন কাউকে নয়, যাদের করিয়েছিলেন তারা আবার ফিরে গেছেন। আর উনি জীবনে প্রথমবার বিধায়ক হয়েছেন, বিধায়ক হয়েই তৃণমূলে ফিরে গেছেন। আশ্চর্য তৃণমূল দল। মুকুল রায় যখন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল, তখন 6 বছরের জন্য মুকুল রায়কে সাসপেন্ড করা হয়েছিল। জানি না সেই সাসপেনশনের চিঠি মুকুল রায় পেয়েছিলেন কিনা, কিন্তু সেই সাসপেন্ডের মেয়াদ থাকতে থাকতেই তিনি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিলেন, নিজের ছেলে শুভ্রাংশু রায়কে সাথে নিয়ে তপসিয়ার তৃণমূল ভবনে। আজব দল। বন্ধুরা আপনাদের আমি আরো একটা কথা জানাই, যে মুকুল রায় তিনি এই যে তৃণমূলে ফিরে গেলেন, কি করে ফিরলেন? খাতায় কলমে তো এখনো বিজেপির, তৃণমূল যে কোনো মুহূর্তে হাত ধুয়ে নিতে পারবে। উনি তো আমাদের নয়, উনি বিজেপিতে চলে গেছেন। এক্ষেত্রে আরো একটা কথা বলে দিই, যে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে নিয়ে আসার ব্যাপারে মুকুল রায়ের সামান্যতম কোনো অবদান নেই।
আমি যতদূর জানি গোটাটা হয়েছিল দিল্লির নেতাদের সাথে শুভেন্দু অধিকারীর কথা হয়েছিল। আর এই যে হাজার হাজার চাকরি চলে গেল, এটা স্পর্শ করছেন না ওই ভদ্রলোককে। তিনি তৃণমূলে না বিজেপিতে কেউ জানে না। তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটটা দিয়ে এসে তৃণমূলের হুইপ মানলেন না বিজেপির হুইপ মানলেন তা নিয়ে একটা ঘোলাটে ধারণা করে দিয়ে এমন কিছু কথা বলে চলে যান, সবাই হাসে ভাবে, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। উনি আবার বীরভূমে কেষ্টদার পাশে দাঁড়িয়ে বলে দেন ওই যা বিজেপি তাই তো তৃণমূল, অতএব বিজেপি ভালো ফল করবে। আপনি কি ভাবছেন সবটাই ইচ্ছাকৃত নয় বলে মনে করছি? না, আমি মনে করি না। এবং এটাও বলছি না যে মুকুল রায় সব দুর্নীতি করেছেন। মুকুল রায় পরিকল্পনাটা করেছিলেন, শিলমোহর দিয়েছিলেন 14 তলার বাসিন্দা। এরপরে একটা ঘটনা ঘটে যে ব্রাত্য বসু এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা আকনাকচির সম্পর্ক হয়, এবং ব্রাত্য বসু যেহেতু তখনও পর্যন্ত পার্ট টাইম পলিটিশিয়ান, পার্ট টাইম মন্ত্রী, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম দুর্নীতির কাজগুলো ওনাকে দিয়ে নাকি করাতে পারছিলেন না। বিশেষ করে এই যে কলেজে ভর্তির যে একটা বিপুল দুর্নীতি ছিল, কোটি কোটি টাকা, সেইটা বন্ধ যাতে হয়ে যায়, অনলাইনে ভর্তির ব্যাপারে ব্রাত্য বসু একটু চেষ্টা করেছিলেন। ঘচাং মন্ত্রিত্ব চলে যায় তার, তখন পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয় এবং পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায় ঠিক করে দেওয়া যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে গোটা নিয়োগটা করেছেন, কারি কারি টাকা কামিয়েছেন। আর সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর কথা মানলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি টাকা নিয়েছেন। তার যে কণ্ঠস্বরের নমুনা সিবিআই আদালতে পেশ করেছে, তাতে দেখা গেছে যে 20 কোটি অভিষেক নিয়েছিলেন কোনো একটি চাকরির জন্য, মানে কোনো এক রকমের চাকরির জন্য। সবটা তো নয়। ভাবুন, ভাবতে শুরু করুন। এরপরেও কিন্তু আমাদের তৃণমূল জিন্দাবাদ বলতে হবে, আমাদের বলতে হবে মামাটি মানুষ জিন্দাবাদ, আমাদের বলতে হবে লক্ষ্মীর ভান্ডার পাই বলে ভোট দেবো। এই 26,000-এর জন্য কাঁদবেন না, এদের মধ্যে একটা বড় অংশ অযোগ্য আছে, কিন্তু যোগ্যদের জন্য কাঁদবেন না, তাদেরও এটা প্রাপ্য ছিল। আসলে আমাদের সকলের এটা প্রাপ্য ছিল, কারণ বলা হয় আমি তেমন সরকারি পাই যেমন সরকার পাওয়ার যোগ্যতা আমার রয়েছে।